কুম্ভ রাশির ক্ষেত্রে মঙ্গল হচ্ছে কি তৃতীয় ঘর, যেটা হচ্ছে মঙ্গলের মূল ত্রিকোণ রাশি মেষ রাশি, এবং কর্মের ঘর যেটা হচ্ছে সাধারণ রাশি বৃশ্চিক রাশি। এই দুটি ঘরের অধিপতি মঙ্গল সপ্তম ঘরে অবস্থান করছিল, এবার রাশি পরিবর্তন করছে। এই 28শে জুলাই মঙ্গল রাশি পরিবর্তন করছে, কেতুর সাথে যে জুতিটা ছিল সেই জুতিটা ভঙ্গ হচ্ছে, এবং তার এই পরিবর্তন একদম সেপ্টেম্বরের 13 তারিখ পর্যন্ত হবে। তো মঙ্গলের এই যে পরিবর্তন হচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে কোন দিক থেকে লাভ, কোন দিক থেকে সাবধান এবং কোন বিশেষ উপাচার এই সময়কালে করবে, সমস্ত কিছু তুলে ধরব। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি, এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এই চ্যানেলের সঙ্গে থাকুন, জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন। তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না, এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়, আর এটা চন্দ্ররাশির উপরই বলা হচ্ছে। তো যাই হোক, অবশেষে মঙ্গল আর কেতুর জুতি সমাপ্ত হলো, এবং রাহুর সাথে যে সমসপ্তম মঙ্গলের যোগ ছিল সেই যোগটা কিন্তু সমাপ্ত হলো। এবার মঙ্গল অষ্টম ঘরে অবস্থান করছে। তো মঙ্গল অষ্টম ঘরে অবস্থান করছে এটা ঠিক, কিন্তু আবার এই কুম্ভ রাশির অধিপতি শনির সাথে আবার সমসপ্তম যোগ তৈরি হয়ে গেছে। তো মঙ্গল শনির সমসপ্তম যোগ আর বর্তমানে যে গ্রহদের অবস্থান, তাদের যে নক্ষত্রগত অবস্থান, সেটা কিন্তু আবার ফেভারে থাকছে এই কুম্ভ রাশির ক্ষেত্রে। অতএব যে প্রভাবটা পড়বে সেটাতে, এবং তার সাথে যে নক্ষত্রের ওপর মঙ্গল অবস্থান করবে, তাতে কিন্তু যে ফলটা আসছে সেটা সবার প্রথমেই বলে দিই, এটা কিন্তু 50% হবে, ভালো মন্দ মিশ্রিতভাবেই হবে। সেইভাবেই কিন্তু এই কুম্ভ রাশিকে চলতে হবে। সাপোর্ট পাবে, বহু দিক থেকে সাপোর্ট পাবে, কিন্তু সাবধানের মান নাই, সাবধানে চলতে হবে। মঙ্গল অষ্টম ঘরে অবস্থান করছে, শনির সাথে অবস্থান করছে, শনি মঙ্গলের সমসপ্তম যোগ। শনি অবস্থান করছে ধন সম্পত্তির ঘরে, কুটুম আত্মীয় স্বজনের ঘরে, মুখের বাণীর ঘরে, আর মঙ্গল অবস্থান করছে অষ্টম ঘরে, পরিবর্তনের ঘরে, সংঘর্ষের ঘরে। তো এই জিনিসটা কিন্তু উঠে আসছে। আবার কি হচ্ছে, যে মঙ্গল হচ্ছে প্রশাসন সত্তা। মঙ্গল যাদের জন্মকুষ্ঠিতে ভালো থাকে তারা কিন্তু খুব সাহসী প্রকৃতির হয়, যে কোনো কাজে হার মানে না, প্রশাসনিক দিক থেকে উচ্চ পদ পায়, প্রশাসনিক লেভেলে বড় বড় ডাক্তার, সার্জেন্ট, তারপর ডিফেন্স লাইনে বড় বড় একটা ভালো অবস্থান কিন্তু মঙ্গলের দ্বারা পায়। কারণ এই সমস্ত কাজ করতে গেলে সাহসিকতার প্রয়োজন। আর মঙ্গল হচ্ছে কি সাহসের কারক, মঙ্গল হচ্ছে হাতিয়ারের কারক, মঙ্গল হচ্ছে আত্মবিশ্বাসের কারক, সহজে আত্মবিশ্বাস হারায় না। আর মঙ্গল যাদের জন্মকুষ্ঠিতে দুর্বল হয় তারা কিন্তু খুব ভীতু প্রকৃতির হয়, একটুতেই হার মেনে যায়, সহজেই হেরে যায়, ভয় পায় এক কথায়। তো এটা হচ্ছে মঙ্গল। সেনাপতি, প্রশাসন দিক, আমাদের আমাদের প্রশাসনের দিক বলতে মঙ্গল। রাজা হচ্ছে সূর্য, আর সেনাপতি হচ্ছে মঙ্গল। তো যার জন্য প্রশাসন দিকটা আমরা মঙ্গল থেকে দেখি। এবার শনি হচ্ছে কি শ্রমজীবী, বেতনভুক্ত। কারণ শনি কিন্তু সবসময় নিচু জিনিসটাকে বোঝায়, সমাজের নিচ, যারা বেতনভুক্ত, যারা রোজকার ইনকামের সাথে যুক্ত, যারা বেতনভুক্ত কর্মচারী, সেই সমস্ত জিনিস কিন্তু শনি থেকে উঠে আসে। তো এবার শনি আর মঙ্গলের যখন এই সমসপ্তম যোগটা তৈরি হচ্ছে, তাহলে এখানটাতে বোঝা যাচ্ছে যে নিজেদের দাবি দেওয়া সরকারের প্রতি, বা যে প্রতিষ্ঠানে কাজ করছে সেই প্রতিষ্ঠানের প্রতি একটা নিজেদের দাবি দেওয়া, সেই দাবি দেওয়াগুলো পূরণ করার এক কথার যে পরিবেশ, সেটাই কিন্তু তৈরি হয় এই শনি আর মঙ্গলের সমসপ্তম যোগে। শনি মঙ্গলের সমসপ্তম যোগ তৈরি হয়েছে। শনি দ্বিতীয় ঘর কুম্ভ রাশির ক্ষেত্রে মীন রাশিতে অবস্থান করছে, গুরুর রাশিতে অবস্থান করছে, এবং দেবগুরু বৃহস্পতি হচ্ছে দেবতাদের গুরু, আর শুক্র হচ্ছে রাক্ষসদের গুরু। এই দুটি গুরুর জুতি কিন্তু আবার এই সময়কালে তৈরি হয়ে গেছে সে পঞ্চম ঘরে গুরু হচ্ছে অ্যাক্টিভ, সবসময় বিশেষ কারক হয়ে যায় দেবগুরু বৃহস্পতি, এবং দেবগুরু বৃহস্পতির এই সময়কালে লাভের ঘরে দৃষ্টি থাকছে মূল ত্রিকোণ রাশি ধনু রাশির উপর, এবং রাশির উপর দৃষ্টি থাকছে। এই কুম্ভ রাশির উপর কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে, এবং রাশির উপর রাহু অবস্থান করছে। রাহু কিন্তু দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে অবস্থান করছে, এবং গুরু কিন্তু আবার ওই রাহুর নক্ষত্র আদ্রা নক্ষত্র অবস্থান করছে আগস্ট মাসের 13 তারিখ পর্যন্ত। ভালো সময়, যথেষ্ট ভালো সময়। সংঘর্ষ, পুরুষার্থ, পরাক্রম করে তো প্রত্যেকেই চলে। আমাদের জীবনে এটা আমাদের এটা সঙ্গী সাথী, যে সংঘর্ষ ছাড়া কোনো সময় সফলতার দুয়ারে যাওয়া যায় না।
তো মঙ্গল কর্মের ঘরের অধিপতি হয়ে অষ্টম ঘরে অবস্থান করবে, সেটা আবার শত্রুদের রাশি। শত্রুদের রাশিতে যখন সেনাপতি অবস্থান করে তখন কিন্তু বলি হয়ে যায়, অর্থাৎ মঙ্গল কিন্তু এই অবস্থায় বলি হচ্ছে। এবং যে 3টি নক্ষত্র পাচ্ছে সেটাও কিন্তু সূর্যের নক্ষত্র পাচ্ছে, চন্দ্রের নক্ষত্র পাচ্ছে এবং নিজের চিত্রা নক্ষত্র পাচ্ছে। এবং মঙ্গলের যে দৃষ্টিগুলো, যে 3টি দৃষ্টি, চতুর্থ দৃষ্টিটা পড়ছে একদম লাভের ঘরে। তো কর্মের ঘরের অধিপতি অষ্টম ঘরে অবস্থান করছে, তার দৃষ্টি যে লাভের ঘরে পড়ছে চতুর্থ দৃষ্টি, এবং সেটা পড়ছে কি দেবগুরু বৃহস্পতির মূল ত্রিকোণ রাশি, যেটা হচ্ছে ধনু রাশি, এবং তার সপ্তম দৃষ্টিটা পড়ছে মীন রাশির উপর, যেটা ধনসম্পত্তি রাশি। অর্থাৎ গুরুর 2টি রাশিকেই কিন্তু মঙ্গল দেখছে। এবং অষ্টম দৃষ্টি যেটা পড়ছে সেটা কিন্তু পুরুষার্থ পরাক্রম নিজের মূল ত্রিকোণ রাশিকে দেখছে, যেটা হচ্ছে মেষ রাশি। অর্থাৎ লাভের যে ঘরটা, লাভের ঘর একাদশ ঘর ধনু রাশি, এটা কিন্তু এই মুহূর্তে সম্পূর্ণভাবে অ্যাক্টিভ রয়েছে এই কুম্ভ রাশির। অর্থাৎ এই সময়কালে ইনকাম যেভাবে হোক হবে, তবে সংঘর্ষ অবশ্যই করতে হবে, কারণ কর্মের ঘরের অধিপতি সংঘর্ষের ঘরে অবস্থান করছে, পরিবর্তনের ঘরে অবস্থান করছে, আকস্মিক ধনসম্পত্তি লাভের ঘরে অবস্থান করছে, আধ্যাত্মিকের ঘরে অবস্থান করছে, এই ঘরটাতে অবস্থান করছে। এবারে এই যে লাভের ঘর ধনু রাশি, যেটা পড়ছে হচ্ছে একাদশ ঘরে কুম্ভ রাশির ক্ষেত্রে, তো এই লাভের ঘর ধনু রাশিতে রাশির অধিপতি শনিদেবেরও কিন্তু দশম দৃষ্টি থাকছে। শনিদেবের দশম দৃষ্টি থাকছে, শনিদেবের দশম দৃষ্টি থাকা মানে কর্মের ফল। সেরকম 2 গুরু জ্যোতির মিলিত দৃষ্টি থাকছে এই ধনু রাশির উপর লাভের ঘরে, সপ্তম দৃষ্টিটা থাকছে। আবার তার সাথে কেতুর দৃষ্টিটাও থাকছে, কারণ গুরুবৎ কেতু, গুরুর দৃষ্টি পায়, তো কেতুরও দৃষ্টি থাকছে। এবং কেতু যে নক্ষত্র থাকছে সেটাও কিন্তু পূর্বা ফাল্গুনী নক্ষত্র। অতএব পূর্বা ফাল্গুনী নক্ষত্র সম্পর্কে তো বহু কিছু আলোচনা করেছি, যে বিজয়ের পরবর্তী জিনিসটা হচ্ছে পূর্বা ফাল্গুনী নক্ষত্র, একটা আনন্দ উল্লাস, এই জিনিসগুলো। তো যাই হোক, মঙ্গল যে মুহূর্তে রাশি পরিবর্তন করবে সেটা কিন্তু উত্তরা ফাল্গুনী নক্ষত্র থেকেই পরিবর্তন করবে। উত্তরা ফাল্গুনী নক্ষত্রের যে 3টি চরণ, এটা কিন্তু কন্যা রাশিতেই পড়ছে। তারপর যে হস্তা নক্ষত্র, তার 4টি চরণ এই কন্যা রাশিতেই পড়ছে। আর চিত্রা নক্ষত্রের 2টি চরণ পড়ছে এই কন্যা রাশিতে, আর 2টি চরণ পড়বে হচ্ছে তুলা রাশিতে। তো নক্ষত্রগুলো পড়ে গেছে, তো বুধের একটা ভালো প্রভাব থাকবে নক্ষত্রের উপর। তো উত্তরা ফাল্গুনী নক্ষত্রে যখন এই মঙ্গল অবস্থান করবে, তো উত্তরা ফাল্গুনী নক্ষত্র হচ্ছে রাজার নক্ষত্র, সূর্যের নক্ষত্র, আর সূর্য হচ্ছে কি সপ্তমপতি। তো রাজার নক্ষত্রে মঙ্গল অবস্থান করছে সংঘর্ষের ঘরে, আর অপর দিকে শনি অবস্থান করছে, আর লাভের ঘরে মঙ্গলের দৃষ্টি থাকছে, সেরকম পুরুষার্থের ঘরেও দৃষ্টি থাকছে। তো এইখানটাতেও কিন্তু এই জিনিসটা বোঝাচ্ছে যে সংঘর্ষ অবশ্যই থাকছে। এবং বিগত দিনে যারা দীর্ঘ কোনো কাজের সাথে যুক্ত ছিলেন সরকারি ক্ষেত্রে, যাদের কোনো প্রভিডেন্ট ফান্ড হোক বা কোনো গ্র্যাচুইটি ক্লেম হোক বা কোনো ইন্স্যুরেন্স ক্লেম হোক, বা যে সমস্ত ক্লেমগুলো আটকে গেছিলো যে সরকারের ঘরে, সেগুলো পাওয়ার সম্ভাবনা থাকছে এই সময়কালে। বা সরকারি কোনো বিল যাদের আটকে গেছিলো, অনেক চেষ্টা করার পরও হচ্ছিল না, তো এইগুলো কাজে কিন্তু যথেষ্ট সফলতা রয়েছে, কারণ মঙ্গলের যে অষ্টম দৃষ্টি সেটা কিন্তু নিজের রাশিতেই পড়ছে। আর যেটা হচ্ছে 3য় ঘর, সেটা হচ্ছে মেষ রাশি। মেষ রাশির 3য় ঘরটা হচ্ছে কি ডকুমেন্টেন্সি, কাগজপত্র, সামাজিক উঠা বসা, এগুলো জিনিস বোঝাচ্ছে। এবং এই সময়কালে এটাও বোঝাচ্ছে যে বাড়ির ছোট ভাই বোনদের সাথেও কিন্তু একটা মীমাংসার পরিবেশ হবে, একটা ডকুমেন্ট, একটা চুক্তিজনিত জিনিসও হচ্ছে এই সময়কালে। যেরকম বাড়ির বড় ভাই বোনদের সাথেও হবে, সেরকম কিন্তু ছোট ভাই বোনদের সাথেও হবে। এবং আত্মীয় পরিজনদের সাথেও যদি কোনো রকম গণ্ডগোল অশান্তি হয়ে থাকে, তারও কিন্তু একটা মীমাংসার পরিবেশ হবে, যে সবাই সবার কাজে একটা সন্তুষ্ট থাকবে এই সময়কালে। তবে মঙ্গলের এই যে অষ্টম ঘরে অবস্থান, এই যে নক্ষত্রটা পাচ্ছে, এই সময়কালে নিজের জীবনসাথী দাম্পত্য জীবনের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। একটা সংঘর্ষের পরিবেশ থাকবে, কিন্তু সেটাও কিন্তু নিজের মুখের কথাবার্তা, চালচলনের উপর একটা কিন্তু গণ্ডগোলের পরিবেশ থাকবে। এবং জীবনসাথীর স্বাস্থ্যহানিরও কিন্তু যোগ থাকছে এই সময়কালে। বিশেষ করে যারা রক্তজনিত সমস্যায় ভুগছেন এই কুম্ভ রাশির, তারা কিন্তু বিশেষভাবে নিজেদের জীবনসাথীর লাইফ পার্টনারের উপর বিশেষভাবে খেয়াল রাখতে হবে। এই সময়কালে যে গোপন শত্রুগুলো ক্ষতি করছিল এই কুম্ভ রাশি, তাদের দিক থেকেও কিন্তু একটা বিজয় হাসিল হবে এই সময়কালেও। তাদের থেকেও যথেষ্ট কম্পিটিশনে এগিয়ে থাকবে। সংঘর্ষ, পরাক্রম, পুরুষার্থ, এগুলো কিন্তু যথেষ্ট বাড়বে। সংঘর্ষের মাধ্যমে নিজের কর্তব্যকে পালন করবে এই সময়কালে, নিজের দায়িত্বকে পালন করবে এই কুম্ভ রাশি। যারা আবার ভিতরে ধরাধরি করে যোগাযোগের মাধ্যমে কাজ করছেন দীর্ঘদিন ধরে, যেগুলো সাকসেস পাচ্ছিল না, এই সময়কালে কিন্তু সাকসেস পাওয়ারও সম্ভাবনা থাকছে
নিজেদের কর্মক্ষেত্রে। হয়তো কোনো একটা কাগজ যেটা খুব ভাইটাল জীবনে ধরাধরি করে হচ্ছিল না, সেই কাগজপত্রের কাজগুলোও কিন্তু এই সময়কালে হবে কর্মক্ষেত্রে। তবে এই সময়কালে আবার পরিবর্তনের যোগও কিন্তু উঠে আসছে এই কুম্ভ রাশির ক্ষেত্রে, যে আকস্মিকভাবে পরিবর্তন হয়ে যাওয়া, এই রকম জিনিসও কিন্তু উঠে আসছে নিজের কর্মক্ষেত্রে। পরিবর্তন হয়ে যাওয়া, যে কোথাও ট্রান্সফার হয়ে যাওয়া, তা বলে এটা না যে নিজের কর্মকে ছেড়ে দিয়ে অন্য কর্মে বা অন্য প্রফেশনালে যুক্ত হয়ে যাওয়া, তাহলে কিন্তু আবার লস হবে এই কুম্ভ রাশির। কারণ রাশির অধিপতি শনি কিন্তু আবার বক্রী অবস্থা রয়েছে, এটা কিন্তু বিশেষভাবে মনে রাখতে হবে এই কুম্ভ রাশিকে। তো এরপরে আবার এই মঙ্গল 14ই আগস্ট থেকে একদম সেপ্টেম্বরের 2 তারিখ পর্যন্ত থাকবে হচ্ছে হস্তা নক্ষত্রে। হস্তা নক্ষত্র হচ্ছে কি চন্দ্রমান নক্ষত্র। চন্দ্রমা হচ্ছে এই কুম্ভ রাশির ক্ষেত্রে ষষ্ঠ ঘরের অধিপতি। তো ষষ্ঠ ঘরের অধিপতি নক্ষত্রে মঙ্গল অষ্টম ঘরে থাকবে, তো এখানটাতে যথেষ্ট প্রভাব ভালো দিবে, আরও সংঘর্ষের মাত্রা বেড়ে যাবে এবং পরিশ্রম পরাক্রম করার মনোভাব, এটাই কিন্তু সফলতা নিয়ে আসে দিবে এই কুম্ভ রাশিকে। যেরকম পরিশ্রম করবে সেরকম পরাক্রম করার মনোভাব কিন্তু এই সময়কালে বৃদ্ধি পাবে। মানে যে কোনো কাজ করতে গেলেই আগে একটা লড়াকু মনোভাব চলে আসবে, যে হ্যাঁ আমি পারবো, আমার মধ্যে সেই ক্ষমতা রয়েছে, মানে চ্যালেঞ্জ নিয়ে এরকম কাজ করার ক্ষমতা চলে আসবে। তবে এটা কিন্তু আবার বেশি ভালো না, কারণ অত্যধিক কনফিডেন্ট জিনিসটাও কিন্তু জীবনে ভালো না। এবং নিজের কর্মকে হাসিলও কিন্তু করতে পারবে, যতই কঠিন মানে জট লেগে যাক, সেই জট লেগে গেলেও কিন্তু নিজের কর্মকে মানে বের করে নিয়ে আসতে পারবে। এই সময় কিন্তু বুধ কিন্তু আবার অবস্থান করছে একদম আগস্ট মাসের 30 তারিখ পর্যন্ত বুধ কিন্তু থাকবে। আর বুধের প্রভাব যেহেতু বললাম যে এই নক্ষত্রগুলো যে পড়ছে, এটা কিন্তু কন্যা রাশিতেই পড়ছে, আর বুধ ষষ্ঠ ঘরে অবস্থান করছে। অষ্টম ঘরের অধিপতি কিন্তু হচ্ছে বুধ, যেটা কন্যা রাশি, আর বুধ কিন্তু ষষ্ঠ ঘরে অবস্থান করছে। এখানটাতে একটা বিপরীত রাজযোগের প্রভাব পড়ছে। বিপরীত থেকে বিপরীত পরিস্থিতি আসলেও সেই জায়গা থেকে কুম্ভ রাশি বেরোতে পারবে, কিন্তু সংঘর্ষ পিছনে ছাড়বে না। হার মারলে চলবে না, মনোবল ভেঙে গেলে চলবে না। মনোবলকে কিন্তু সবসময় সতেজ করেই রাখতে হবে। নিজের সংঘর্ষ কিন্তু নিজেকেই করতে হবে। এই সময়কালে যদি কারো সাহায্য চাওয়া যায়, সেটা কিন্তু কপালে পাবা, তবে সেটাও কিন্তু পাওয়া যাবে। এটা থেকেও আমি সরছি না, কারণ কি যে দুই গুরুর মিলিত জ্যোতির যে দৃষ্টি, সেটা কিন্তু রাশির উপর পড়ছে, লাভের ঘরে পড়ছে, রাশির উপর পড়ছে, ভাগ্যের ঘরে পড়ছে। তো এগুলো সাপোর্ট কিন্তু পাবে, কিন্তু ফেস হতে হবে এই কুম্ভ রাশিকে, যে কোনো সমস্যার ফেস হতে হবে। সেটা যদি দৃঢ়তার সাথে মানে যদি দাঁড়িয়ে থাকে, তাহলে সফল অবশ্যই নিশ্চিত। এবং রাশির যে দ্বিতীয় ঘরে শনি অবস্থান করছে, শনি কিন্তু এই জিনিসটাও বুঝাচ্ছে যে যে কোনো কাজ করতে গেলে তোমাকে ধীর মস্তিষ্কে ঠান্ডা মাথায় কাগজপত্র মেনটেন করে করতে হবে, যেন তুমি যেন পরবর্তী সামনে গিয়ে যেন না ঠকে যাও। এই জিনিসটা কিন্তু তোমাকে মেনটেন করতে হবে, যে তুমি কাজ করলা, কাজ করে নিয়ে যায় তাড়াহুড়ার মধ্যে এমন কিছু একটা মিস করে দিলা, তুমি ঠকে গেলা, সেটা কিন্তু না। তোমাকে পরিশ্রম করে এগিয়ে যেতে হবে। যে নক্ষত্রে চলে আসছে মঙ্গল, এই হস্তা নক্ষত্র, এখানটা তো এই নক্ষত্রের অধিপতি যেরকম চন্দ্রমা, তো সেরকম অধিপতি দেবতাও কিন্তু সূর্যদেব। তো একটা কানেকশন কিন্তু থেকে যাচ্ছে হস্তার মধ্যে, সূর্যেরও কিন্তু কানেকশন থেকে যাচ্ছে। ভালো নক্ষত্র, কিন্তু পরিশ্রম, যেহেতু অষ্টম ঘরে পড়ে গেছে, তো এখানটাতে সংঘর্ষ জিনিসটা বেশি উঠে আসছে। তো এরপরে আবার সেপ্টেম্বর মাসের 3 তারিখে এই মঙ্গল আবার নক্ষত্র পরিবর্তন করে চলে আসবে চিত্রা নক্ষত্রে। চিত্রা নক্ষত্রের 2টি চরণ পড়ছে এই কন্যা রাশিতে, আর 2টি চরণ পড়ে যাবে হচ্ছে তুলা রাশিতে। তো তুলা রাশিতে যখন পড়বে তখন তো শুক্রের প্রভাব বেড়ে যাবে। এখন তো মঙ্গল এই নক্ষত্রে অবস্থান করছে কন্যা রাশিতে, তো বুধের প্রভাবটা থাকছে। তাহলে কী হবে, যে নিজের যে ঊর্জা, যে সাহস, এই জিনিসটার সাথে যে নিজের একটা পরিশ্রম এগুলোর মনোভাব, এই যে জিনিসটা উঠে আসছে, এর সাথে কিন্তু বুদ্ধি যোগ হয়ে যাবে। বুধের বুদ্ধি, বুধের ম্যানেজমেন্ট, বুধের দক্ষতা, বুধের স্মরণশক্তি, এইগুলো জিনিস চলে আসবে। আর এই যে নক্ষত্রটা বলছি চিত্রা নক্ষত্র, এই চিত্রা নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে বিশ্বকর্মা। বিশ্বকর্মা হচ্ছে কি নির্মাণ কার্যের দেবতা। বড় বড় বিল্ডিং, বড় বড় কনস্ট্রাকশন যেগুলো করছে, তো এগুলোর সাথে যারা যুক্ত রয়েছেন তাদের কিন্তু এই সময়কালে খুব ভালো অবস্থান হবে। এই দিক থেকে বিশেষভাবে সফলতা পাবে। একে তো সংঘর্ষের ঘরে বসেছে এই মঙ্গল, পুরুষার্থ পরাক্রম যথেষ্ট করাবে তার, কারণ মঙ্গল নিজের মূল ত্রিকোণ রাশিটাকে দেখছে, এবং যে নক্ষত্র সেটা নিজেরই নক্ষত্র, এবং অধিপতি দেবতা বিশ্বকর্মা। তো নির্মাণ কাজ যারা ইঞ্জিনিয়ারিং লেভেলে রয়েছেন তাদের জন্য খুব ভালো। এবার একটা নির্মাণ কাজ তো বললে হয় না, একটা নির্মাণ কাজের সাথে আনুষঙ্গিক বহু কাজ জড়িত রয়েছে।
একটা নির্মাণ কাজ, একটা বড় বিল্ডিং তৈরি হয়ে গেল, তো সেই বড় বিল্ডিংয়ের সাথে বহু রকম কাজ যুক্ত রয়েছে। তো সেই সমস্ত কাজের সাথেও যারা যুক্ত রয়েছেন তাদেরও কিন্তু যথেষ্ট ভালো। আমাদের শাস্ত্র বলে কি, যে জ্যোতিষশাস্ত্র প্লাস আমাদের হিন্দু সনাতন যে আমাদের ধর্ম, সেটা কিন্তু কি বলছে, যে বিশ্বকর্মার দ্বারা যে নির্মিত জায়গা, প্রত্যেকটা জায়গায় কিন্তু হয় বাস্তু যে দোষ সেটা কিন্তু থাকে না। যার জন্য এই চিত্রা নক্ষত্রে বহু নির্মাণ কার্য হয়েছে, বহু নির্মাণ কার্য করা হয় ভালো। এই চিত্রা নক্ষত্রটা এতটাই পবিত্র নক্ষত্র, এই নক্ষত্রে বহু নির্মাণ কার্য হয়, খুবই ভালো নক্ষত্র। এবং মঙ্গল এই নক্ষত্র অবস্থান করবে, তাহলে ঊর্জাটা কিন্তু যথেষ্ট ভালো কাজে লাগবে এই সময়কালে। নিজের প্রতিভা গুণ এগুলো কিন্তু উঠে চলে আসবে। শিক্ষার দিক থেকেও কিন্তু যথেষ্ট ভালো। যারা এই সমস্ত জিনিসের উপর পড়াশোনা করছেন তাদেরও কর্মলাভের প্রবল সম্ভাবনা থাকছে এই সময়কালে। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম কুম্ভ রাশিকে নিয়ে। এই নক্ষত্রের, এই 3টি নক্ষত্রে এরকমই প্রভাব পড়বে এই সময়কালে। বিশেষ করে মনে রাখতে হবে, কারোর সাথে বাগবিতণ্ডায় জড়ানো যাবে না, তর্ক বিতর্কে জড়ানো যাবে না, কোনো শর্টকাট পদ্ধতি করা যাবে না, প্রশাসনিক লেভেলে জড়ানো যাবে না, প্রশাসনিক উচ্চ আধিকারিক ব্যক্তিদের সাথে কোনো রকম বাগবিতণ্ডাতে জড়িত হওয়া যাবে না, ওভার কনফিডেন্ট, ওভার আত্মবিশ্বাস এগুলো মনের মধ্যে নিয়ে আসা যাবে না। এবং তার সাথে জীবনসাথীর শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে, তার সাথে নিজের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। অষ্টম ঘরে মঙ্গল, তাও আবার শত্রুদের রাশিতে অবস্থান করছে। শরীরচর্চা, প্রাণায়াম, যোগব্যায়াম এগুলো করতে হবে, কারণ মঙ্গল এই সময় যথেষ্ট অ্যাক্টিভ, এবং এই অ্যাক্টিভ রাখার জন্য শরীরচর্চা এগুলো করা যথেষ্ট উচিত এই সময়কালে। মোট কথা, মঙ্গলের যে পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তন অনেক দিক থেকে যেরকম সফলতা নিয়ে আসবে, সেরকম সংঘর্ষও থাকবে। যার জন্য আমি সবার প্রথমে তুলে ধরলাম যে 50-50, ভালো মন্দ মিশিয়েই কিন্তু কুম্ভ রাশি এই মঙ্গলের গোচরটা দেখতে যাচ্ছে। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকেন। এই সময়কালে উপাচার হিসাবে প্রত্যেক দিন হনুমান চল্লিশা, বজরং বাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, বজরংবলীর দর্শন করবেন, বজরংবলীকে সিঁদুর অর্পণ করবেন, মিঠা পাতা পান দিবেন উইথ গ্লুকাগন দিয়ে, তারপরে জটাওয়ালা নারকেল দান করবেন বাবার কাছে, এই সমস্ত করবেন। যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন, পিতা মাতা উভয়ের আশীর্বাদ নিয়ে বেরোবেন, খুবই ভালো এর রেজাল্টটা পাওয়া যাবে। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকেন। এরপর আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।